হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভয়েস অফ রহিম চ্যানেলের পক্ষ থেকে আমি সুস্মিতা। ভয়েস অফ রহিম চ্যানেলে সমস্ত রকমের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশেই থাকুন। থ্যাংক ইউ। ওই যে আপনারা কি চান? আমার বন্ধুকে ছেড়ে দেন। নেহালের কথা শেষ হতেই কতগুলো ছেলে নেহালকে ঘিরে ধরে। নেহাল দৌড়ানোর প্রস্তুতি নিয়েও পারে না, সবাই ওকে ধরে মারতে থাকে। নেহাল চিৎকার করে ওঠে। সাজিদ এদিকেই আসছিল। ওর বন্ধুদের এমন অবস্থা দেখে বাইক নিয়ে জোরে টান দেয়। ওরা নেহালদেরকে তুলে নিয়ে যায়। সাজিদ সোজা আবিরদের বাড়ির দিকে আসতে থাকে। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসবে এখনই। আবির বাড়ির মেইন দরজা খুলে ভিতরে আসবে। দূরে গাছের নিচে নিধিকে দেখতে পায় আবির। নিধির দিকে আবির এগিয়ে যায়। নিধি ফোনে কথা বলছিল হেসে হেসে। আবির কাছে যেতেই ফোনটা রেখে দেয় নিধি। আবির নিধির হাত ধরে। কি সমস্যা তোমার? হুটহাট এভাবে এসে কেন হাত ধরো? কোনো অধিকার আছে আমাকে ধরার তোমার? আগেও তো ধরতাম, এমন তো করতিস না। বরং কোথাও গেলে আমার হাতের মধ্যে হাত গুঁজে দিতিস। এখন কেন এমন করছিস? এসব ঢং বাদ দাও তো। আমার তোমাকে ভাল লাগে না এখন। আমার সামনে আসবে না তো। নিধি, তোকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি রে। আমার সব ভালোবাসা শুধু তোর জন্য। প্রান্তিকে আমি কখনোই ভালোবাসিনি, বিশ্বাস কর। সত্যি আমি পালাতে সাহায্য করেছি। তোদের বাসাতেই ওকে নিয়ে যেতে চাইছিলাম। তারপর বাড়ির সবাইকে ডেকে বুঝিয়ে তাদের মেয়েকে তাদের হাতে তুলে দিলাম। কিন্তু মাঝখান থেকে প্রান্তেই অন্য কারো হয়ে গেল। আর তারপর দেখলে তুমি আমাকেও হারালে। তখনই এসে প্রপোজ করা, ভালোবাসার নাটক শুরু করলা। তোমার প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর ছিল, তবে কাজে লাগলো না। আমাকে পালানোর আগে একবার প্রপোজ করতে পারতে, কিন্তু তুমি করলে না। নিধি, তোকে আমি পালানোর আগেই ভালোবাসার কথাটা জানাতে আসছিলাম। কিন্তু যেদিন আসি সেদিন অর্ণব এসে তোকে প্রপোজ করে। আর তাছাড়া তুইও কিন্তু অর্ণবের দেওয়া ফুলটা হাসি দিয়েই গ্রহণ করেছিলি। অর্ণবকে যখন ভালোই বাসবি তখন ভালোবাসা দেখিয়েছিলি কেন? এক্সকিউজ মি, হ্যালো। আমি কি কখনো বলেছি তোমাকে ভালোবাসি? কখনো কি বুঝিয়েছি তোমাকে আমার ভালো লাগে? কাউকে দিয়ে বলিয়েছিলাম তোমাকে ভালো লাগে? তাহলে আমি যখন প্রান্তির সাথে কথা বলতাম তখন তোর ভিতরে রাগ দেখেছিলাম কেন? ওহ, ওটা আসলে গ্রামে আসছো, আমাকে ঘুরতে নিয়ে যাও না, আবার অন্যদের সাথে কথা বলার জন্য তোমার সময় অনেক, এজন্যই রাগ হতো। এটা জাস্ট সিম্পল। আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। আমি নাকি জেলাস হব, আমি নাকি তোমার মতো একটা ছেলেকে ভালোবাসবো। কখনোই না। এসব ভাবনা চিন্তা না বাদ দাও। আমি তোমার মামাতো বোন হই। আশা করি ভাই বোনের সম্পর্কটা ঠিকঠাক থাকবে। নিধি, তুই কেন আমাকে ভালোবাসলি না? নিধি, ওখানে কি করছো? এদিকে আসো। বৃষ্টি আসবে তো, তোমার জ্বর আসবে, জলদি উঠে আসো। অর্ণবের ডাকে নিধি ওর দিকে তাকায়। আবিরের থেকে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয় নিধি। তারপর বলে, দেখছো, এটাকে বলে কেয়ার, গুরুত্ব, প্রিয় মানুষের জন্য চিন্তা হওয়া। তোমার ভালোবাসা তুমি বৃষ্টির পানিতে ভিজিয়ে দাও, আর আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমি তোকে বিরক্ত করি? বাই। নিধি আবিরের প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত আবিরের সামনে থেকে চলে আসে। আবির কেঁদেই ফেলে। দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে আবির। কাউকে সে তার নিজের কান্না দেখাবে না। বাড়ির সামনে এসে দাঁড়াতেই ঝুম বৃষ্টি শুরু হলো। সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতিতে। আবির রাস্তার উপরে বসে চিৎকার করে কেঁদে ওঠে। নিধি বারান্দায় দাঁড়িয়ে আবিরের পাগলামি দেখছে। পাশে অর্ণব দাঁড়িয়ে, তবে অর্ণব আবিরের দিকে খেয়াল নেই। নিধির সাথে কথা বলে যাচ্ছে আর নিধি হা হু করতে থাকে। আবিরের সামনে একটা বাইক এসে থামে। আবির মুখ উঁচু করে তাকিয়ে দেখে সাজিদ এসে দাঁড়িয়েছে। আবির কিছু বলার আগে সাজিদ বাইকে কোনো রকম স্ট্যান্ড দিয়ে আবিরকে জড়িয়ে ধরে বলে, বন্ধু, এখনই চল। ওরা নেহাল আর সাকিবকে মেরেই ফেলবে। তুই চল ভাই। ওরা অনেক বাজেভাবে দুজনকে মারছিল। ওই যে আমরা একটি বক্স পেয়েছিলাম টেপ দিয়ে মোড়ানো, সেই গাড়ির হেল্পার আছে, তাকে দেখে চিনতে পারছি। আমার মনে হয় ওরা আমাকে মারার জন্য এসেছে। আর ওদের একজন নেহালকে বারবার জিজ্ঞেস করছে ওদের মালগুলো কোথায়। আবির চল ভাই, ওদেরকে বাঁচাতে হবে। সাজিদের কথা শুনে আবির অবাক হয়, তবে সে আর বসে থাকে না। দ্রুত বাইকের কাছে আসে। পকেট থেকে ওর দামি ওয়াটারপ্রুফ ফোনটা বের করে অর্কদের ফোন করে। হ্যাঁ ভাই বলুন। কোথায় আছিস তোরা? সাইকো গ্যাংদের লোকেদের পেয়েছিস? সব রেডি হয়ে চলে আয়। আমি একজনের নাম্বার দিচ্ছি, সেটার লোকেশানে।
আচ্ছা ভাই, ওই মাসুম রেডি হ, আজকে মাছ আছে। থানায় ফোন করে দে যেন পুলিশ সবার শেষে আসে। আবির মুচকি হেসে ফোনটা কেটে দেয়। সে দ্রুত বাইক চালাতে থাকে। কয়েক মিনিট পর আবির আর সাজিদ সেই টং দোকানের সামনে চলে আসে। দোকানটা আধা ভাঙচুর হয়ে আছে, তবে সেখানে দোকানে ছাড়া কেউ নেই। সাজিদ বাইক থেকে নেমে দৌড়ে দোকানের কাছে যায়। দোকানিকে জিজ্ঞেস করে, চাচা, আমার বন্ধুরা কোথায়? ওদেরকে ওই ছেলেগুলো মারছিল, ওরা কোথায় এখন? ওরা তো তোমার বন্ধুদের নিয়ে গেছে। কোথায়? তা তো জানি না। ছেলেগুলো বারবার বলছিল পিকআপ থেকে মাল নিয়ে গেছিস, সেগুলো কোথায়? ওরা তো বলতে পারেনি, তাই ওদের আধমরা করে এখান থেকে গাড়িতে তুলে নিয়ে গেছে। তবে যাওয়ার আগে বলছে সাইকো গ্যাংয়ের কথা। আমি তো এসব জানি না, কিন্তু ওরা মনে হয় ছেলে দুটোকে বাঁচতে দিবে না। দোকানের কথা শুনে সাজিদ আবিরের কাছে আসলো। সাজিদ কেঁদে ফেলেছে। বৃষ্টির পানিতেও ওর কান্না দেখা যাচ্ছে। আবির সাজিদকে বলে, বাড়ি চলে যা, ওর মা বাবাকে কিছু বলবি না, আমি ওদেরকে নিয়ে আসতে যাচ্ছি। তুই একা পারবি? চল আমরা পুলিশের কাছে যাই। তোকে না আবির ঝাড়ি দেয় সাজিদকে। সাজিদ কিছু না বলেই সেখান থেকে চলে আসে। আবির ফোন হাতে নেয়। বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। ওয়াটারপ্রুফ দামি ফোনটা পানিতে ভিজছে। আবির লোকেশনের মেসেজ পায়। টং দোকান থেকে 30 কিলোমিটার দূরের রাস্তায় নেহালের নাম্বারের লাস্ট লোকেশন শো করেছে। আবির সেদিকেই যেতে প্রস্তুত হয়। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই বলতে মুরব্বিরাই আছে। নিয়াজ প্রান্তির জন্য আর শোকাহত নয়। যে মেয়ে মা বাবার কথা ভাবে না, তার জন্য বাবা কেন চিন্তা করবে? সবার সাথে নিশি আর তার পাশে ওর বোন মিশিও বসা। সবাই যে যার মতো আলোচনা করছে। হঠাৎ নিশি বলে, আমার বোনের সাথে তো পরিচয় হলেন না। সে অনার্স কমপ্লিট করে ফেলেছে, দেশের বাইরে পড়াশুনো করছে। ওই ফাহাদ, বলো তুমি। ও হ্যাঁ, আমাদের আবিরও তো ভালো ছেলে, পড়াশোনা করছে, সরকারি ব্যাংকের ম্যানেজার। আবিরেরও বয়স হয়েছে, এজন্য নিশি আর আমি চাচ্ছিলাম মিশির সাথে আমাদের আবিরের বিয়েটা দিতে। মানে আপনাদের মতামত নিয়ে কাজটা এগিয়ে নিতে চাই। হ্যাঁ, ফাহাদ আমাকে বিষয়টা জানিয়েছিল। মিশি জানে না হঠাৎ করেই তাকে বিয়ের কথা বলা হবে, তবে সে চুপচাপ সবার কথা শুনছে। আহাদ সাহেব বলে, আচ্ছা, এটা তো ভালো প্রস্তাব, কিন্তু আবিরের মতামত নিয়েই তবেই কথা হবে। এর আগে কোনো কথা না হওয়াই ভালো। আরেকটা কথা, আমার বয়স হয়েছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমার যা অর্থ সম্পত্তি আছে তা তো সব ভাইদের আগেই ভাগ করে দিয়েছি। বাকি আছে আমার ছেলে মেয়ের বিষয়টা। ফাহাদকে যা দেব তা ফাহাদের ছেলেকেও নষ্ট করতে পারবে না। রেনুকেও অনেকটা দেওয়া হয়েছে, আর আবিরের জন্য অর্ধেকের একটু বেশিই দিয়েছি। কেন দিয়েছি তার প্রশ্নের জবাব কেউ চাইবে না। আমার ইচ্ছে হয়েছে, আমি তাই দিয়েছি। আহাদ সাহেবের কথা শুনে নিশিত অনেক খুশি। নিশিত এটা চাইছিল যে আবির অনেক সম্পত্তির ভাগ পাবে। এতে তার বোনকে বিয়ে দিয়ে এখানে থেকে পুরো বাড়িতে সে রাজ করতে পারবে। এত কিছু হচ্ছে, কিন্তু আবির কই? বাহিরে অনেক বৃষ্টি, আবির তো বাড়িতে নেই। কোথায় গিয়েছে? আহাদ সাহেব অনেকবার কল করেছে আবিরকে, কিন্তু আবির রিসিভ করেনি। তবে আবির এখন কোথায় আছে? মিশি মনে মনে আবিরের কথা ভাবে। এই আবিরটাকে, তাকে কেন এখনো দেখছি না? তাকে নিয়ে এত মাতামাতি, যার সাথে আমার বিয়ের কথা হবে সেই আবিরকে তো দেখছি না। কোন ছেলে? বাড়ির তো আর কোনো ছেলেকে দেখছি না যাকে আবির মনে হবে। কিন্তু আবির কোথায় আছে? আবির নেহালের ফোনের লোকেশন অনুসারে সেই জায়গাতে আসলো। জঙ্গলের ভিতরে একটা পুকুর, সেই পুকুর পাড়ে একটা টিন শেডের বাড়ি দেখা যাচ্ছে। বৃষ্টি তার গতিমতোই পতিত হচ্ছে প্রকৃতিতে। আবির বাড়ির সামনে এসে থামলো। বাড়ির পাশে কতগুলো পিকআপ ভ্যান রাখা। এটা টিন শেডের একটা বাড়ি না, এটা গ্যারেজ। আবির বাইক থেকে নেমে গ্যারেজের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুটা কাছে আসতে চিৎকার শুনতে পায়। রিয়াদ নেহালকে পিটাচ্ছে আর বলছে, ভ্যান থেকে যে মালগুলো তোরা সরিয়েছিস সেগুলো কোথায় আছে বলছিস না কেন? হ্যাঁ, আমি কিন্তু তোদেরকে মেরে ফেলবো। তোর সাথে আর কে কে ছিল বল? ভাই, আমি সত্যি বলছি, মায়ের কসম, আমি কিছুই জানি না। আমরা তো একটা মালগাড়ি থেকে পড়ে গিয়েছিল, সেটা নিয়ে দোকানের পিছনে যাই। তারপর আমরা সেটা খুলে দেখি সেখানে অনেক ড্রাগস রাখা। এগুলো অনেক খারাপ ড্রাগস ছিল, তাই সেগুলো আবার নষ্ট করে দেই। সত্যি বলছি, মাত্র 1 বক্সই পেয়েছিলাম।
না না না, এক বক্সের কথা তো জানতে চাইনি। আমাদের পুরো গাড়িটাই তোরা নিয়ে গিয়েছিস। মালগুলো আমার লাগবে না। 2 কোটি টাকার মাল ছিল, সব কোথায় আছে বল। আবির রিয়াদের কথাগুলো শুনতে পাচ্ছে। এটা সাইকো গ্যাংয়ের গ্যারেজ। আবির আশেপাশে তাকায়। লোহার একটা রড পড়ে আছে। আবির ওটা হাতে নিয়ে টিনে একটা ছোট বাড়ি দেয়। শব্দ হয় বেশ। সবাই বাইরের দিকে তাকায়। আবিরকে দেখে নেহাল চিৎকার করে ডাক দেয়, আবির, আবির এসেছিস ভাই? ওরা আমাকে অনেক মারছে রে। ওরা কি সব বলছে বুঝতে পারছি না। আমাকে এখান থেকে নিয়ে চল ভাই। সাকিব দেখ অজ্ঞান হয়ে গেছে। ভাই সেদিন এই ছেলেটাও ছিল, কিন্তু বলছিলাম না যে এই ছেলেটা হাবাগোবা টাইপ। দেখো চোখে মুখের দিকে তাকিয়ে ভয় পাচ্ছে সে। ও, তাহলে তুইও এদের মধ্যে একজন? ওই যা, এটাকে ধরে পিটা। আমি জানি তোমাদের মাল কারা সরিয়েছে, শুধু শুধু ওদেরকে তুলে আনছেন। তুই জানিস? আরে এটাকেই তো দরকার আমার। এটা কোথায় ছিল রে? আমি সব বলবো, তবে তার আগে শর্ত আছে একটা। আচ্ছা বল, কি শর্ত? নেহালদের ছেড়ে দাও। ওরা কেউ কিছুই জানে না, সব কিছু আমি জানি। আমি চাইলে যারা তোমাদের মাল সরিয়েছে ওদেরকে এখানেও ডাকতে পারি। বাহ, এটাই তো কাজের ছেলে। ও এই বলদ, 2টারে ছেড়ে দে। এদেরকে মেরে হাত নষ্ট করার কোনো মানে নেই। ঠিক আছে ভাই। নেহালদের ছেড়ে দেওয়া হয়। আবিরের কাছে আসে সে। আবিরকে ফিসফিস করে বলে, সারা মানুষ চিনে না, তোকে বলে নাকি হাবাগোবা। দোস্ত সাবধানে, ওদের কাছে অনেক দামি অস্ত্রও আছে। যা করবি বুঝে শুনে। ওরা কিন্তু সাইকো গ্যাংয়ের লোক। এখান থেকে বের হয়ে পিছনে তাকাবি না। সাজিদের বাইক আছে, নিয়ে চলে যা। নেহাল আর দাঁড়ায় না, সাকিবকে নিয়ে চলে আসে বাইরে। দ্রুত বাইক নিয়ে সেখান থেকে বের হয়। আবির একটা চেয়ারে এসে বসলো। আবিরের দিকে তাকিয়েছে রিয়াদ। আবির বলে, কারা? জলদি বল। ডার্ক নাইট গ্যাংয়ের ছেলেরা। ওরা আমাকে দেখেছিল। আমি পালাতে যাই, তখন ওরা আমাকে তাদের নাম্বার দিয়ে বলে সাইকো গ্যাং যেখানে আছে খোঁজ পেলে কল দিতে। ইয়েস, এটাই তো চাচ্ছিলাম। এখনই কল দে। ওরা অনেক ডেঞ্জারাস। আমাকে দেখলে ওরা মেরেই ফেলবে। আমি ওদেরকে লোকেশন বলে দিলেই চলে আসবে। আপনারা সবাই রেডি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি। ফোন কর। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ফোন হাতে নিয়ে অর্কদের কল করে লোকেশন জানিয়ে দেয়। আবির গ্যারেজের দরজার কাছে আসে। রিয়াদকে বলে, ভাই, ডার্ক নাইট গ্যাং চলে এসেছে। আমি যাচ্ছি, সাবধানে থাকবেন। ওরা অনেক ভয়ঙ্কর। যা যা, ওদের ব্যবস্থা আমি করছি। যা ভাগ বেটা ভীতু ছেলে। আবির সেখান থেকে চলে আসে। 5 মিনিট পর অর্ক আসে গ্যারেজের ভিতরে। গায়ে কালো ড্রেস, তবে মুখটা খোলা আছে। অর্ককে দেখে রিয়াদ শব্দ করে হাসলো। রিয়াদের পাশে দাঁড়িয়ে থাকা হাসিবকে বলে, ওই হাসিব, তোরা দেখ, এই পিচ্ছি দেখতে ছেলেটা নাকি ডার্ক গ্যাংয়ের লিডার। হ্যাংলা পাতলা ছেলে আসছে আমার সামনে। ওকে মারবে কোথায়, আর ওরে মেরে আমি ফেলবো কোথায়? ড্রাগসের পরিমাণ ছিল 50 কেজি, যা 20 টাকার মাল। সেগুলো কীভাবে হাতছাড়া করব? ব্ল্যাক মার্কেটে এটার চাহিদা বেশ আকর্ষণীয়। তোর নাম তো রাকিব, তাই না? কত কোটি টাকার মালিক যেন তুই? ও, তুই তো আবার সাইকো গ্যাংয়ের চামচা। তুই তো জাস্ট বেতনভুক্ত কুত্তা, যাকে সাইকো লিডার টাকা দিয়ে পুষে রাখছে। কি ভাবছিস তোর ব্যাপারে আমি কিছু জানি না? আরে গাধা, সবই জানি। তুই তো একটা সামান্য ট্রাঙ্ক কাটের পাগলা। শোন, তুই যে দোকানে সারাদিন ছিলি, এসে খোঁজখবর নিয়েছিলি, সেসব আমরা আগে থেকেই জানি যে তুই এখানে আসবি। মানে টং দোকানে যে তুই আসবি সেটা আমরা জানি। বাকিটা ওই ছেলেগুলো করেছে। ছেলেগুলোর উপরেও নজর ছিল। পিছু নিতে নিতে তোদের এখানে এসে পড়েছি। তোরা আমাকে ডাকিসনি, আমি বরং ট্র্যাপে তোদের এখানে নিয়ে এসেছি। এখন বল, তোরা কি চাস, মাল নাকি জীবন? অর্কের কথা শুনে রিয়াদের মুখের হাসিটা চলে গিয়েছে। রিয়াদ অবাক হয়ে অর্কের দিকে তাকিয়ে আছে। রিয়াদ এখন বুঝতে পারছে ডার্ক গ্যাং কোনো সাধারণ কেউ না। না হলে তারা কখনো এভাবে ওপেন কথা বলা, তাদের মাল সরানোর সাহস দেখাতে পারতো না। রিয়াদ অবশ্য অর্ককে খুব সহজভাবেই দেখছিল। রিয়াদ বলে, ভয় পাইনি রে তোর হুমকিতে, তবে মজা পাইছি। এই প্রথম কোনো গ্যাংয়ের লোক সাইকো গ্যাংয়ের সামনে বসে তাদেরই কোটি টাকার মাল সরিয়ে উল্টো হুমকি দিল।
তুই তো জানিস না আমরা তোকে কি কি করতে পারি। কি করবি? তোদের সবার কাছে পিস্তল আছে, তাতে 10টা করে বুলেট ভরা। কোনো ব্যাপার না, আসিস 10 জন পোলাপান নিয়ে। আমি তোকে চিনি রে পাগলা, কিন্তু তুই জানিস না আমি কে। তোকে সামনে বসিয়ে তোকে নিয়ে খেলা করব, তুই বুঝতেও পারবি না। সময় থাকতে বল তোর লিডারকে। ও, তার মানে তুই জানিস আমার উপরেও লিডার আছে? না, ভালো, আমি ইমপ্রেস। তবে ভয় পাচ্ছি না রে। তোরা জানিস না কি ভুল করেছিস। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই শালারে মার। অর্ক মুচকি হাসল, তবে রিয়াদের কথা শুনে ওর লোকেরা অর্কের দিকে এগিয়ে আসতে থাকে। অর্ক শব্দ করে হাসল, আর তখনই কয়েকটা স্নাইপারের গুলি এসে লাগলো রিয়াদের লোকের উপর। সাথে সাথে ওরা সেখানে পড়ে যায়, রক্ত বের হতে থাকে। রিয়াদ ভয় পায়। যতটা অর্ককে সহজ ভেবে নিয়েছিল, অর্ক অতটাও সহজ না। অর্কের কানে ব্লুটুথ, গাড়ির ভিতরে আবির বসা, অর্কের শার্টের বোতামে ক্যামেরা রাখা। আবির অর্ককে বলে, আবির বলল, রিয়াদ ভয় পাচ্ছে, ওর উপরেও কিন্তু সাইকো গ্যাংয়ের নজর আছে। ওর হাতের দিকে তাকাও, ও কিছু একটা সিগন্যাল দিচ্ছে। দেখো আঙ্গুলগুলো উঁচু করছে। ওর সাথে ফাইট না করে কথা বলো, যা খুশি বলো, ওর সাথে গল্প করতে থাকো। কিরে, ভয় পাইছিস? তোকে না বলেছি তুই আমাকে চিনিস না? বয় চেয়ারে, তোর সাথে কথা বলি শোন। সাইকো গ্যাং আজ থেকে 7 বছর ধরে এই ড্রাগসের বিজনেস করছে। সব কিছু আমরা জেনে এখানে এসেছি। আমরাকে তুই জানতেও পারবি না যতক্ষণ না আমরা তোকে নিজ থেকে জানানোর সুযোগ দেব। দেখ, তোকে ভালোভাবে বলছি, মালগুলো কোথায় রেখেছিস? যদি বেঁচে থাকিস তাহলে টাকাগুলো কোথায়? আর টাকাগুলো দে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। কোনোটাই তো দিব না, তোর সাথে তো খেলবো রে। তোর বসকে ফোন কর, দেখ এখানে আসুক, কথা বলি। আমার কোনো বস নেই, টাকা কোথায় বল। অর্ক, তোমার কোমরে পিস্তল দিয়ে রিয়াদের পাশের ছেলেটাকে শ্যুট করো, তারপর দেখবা দাবার ঘুটি চেঞ্জ হয়ে গেছে। বলবি না তাহলে তোর বসকে? আমি কিন্তু তোকে মেরে ফেলতে পারি। তোকে আমি মেরে। অর্ক উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে গুলি চালালো হাসিবের কপাল সোজা। হাসিব পড়ে যায় গুলি খেয়ে। অর্ক আবার আগের জায়গাতে গিয়ে বসে, অর্কের হাতে পিস্তল রাখা। অর্ক চুপচাপ বসে আছে চেয়ারে। রিয়াদ ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনো সময় আছে, মাল নাকি জীবন? এই, তুই চিনিস না আমাকে? আমি কিন্তু তোকে সেকেন্ড চান্স দেব না বলে দিলাম। তাই নাকি? ওকে, রেডি ফর ফাইট। অর্ক উঠে আসে। রিয়াদের দিকে পিস্তল তাক করতে একটা গাড়ির শব্দ শোনা যায়। আবির অর্ককে থামিয়ে দেয়। অর্ক চুপচাপ দাঁড়ালো। রিয়াদ পিছনে তাকায়, কারো আসার শব্দ শুনতে পায় সে। অর্ক ঘুরে দেখে একটা বাঘের মুখোশ পরে কতগুলো ছেলে ভিতরে প্রবেশ করে। অর্কের পিছনে এসে দাঁড়ায়। অর্ক তাকাতেই অর্কের দিকে একটা ছেলে পিস্তল তাক করে ধরল। আরেকটা ছেলে এসে অর্কের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। তারপর রিয়াদ এগিয়ে এসে অর্কের পায়ে লোহার রড দিয়ে জোরে একটা বাড়ি দিল। অর্ক চেয়ারের উপরে গিয়ে পড়ে। অর্ক চিৎকার দেয় না, তবে মুখের ভাব দেখে বলে দেওয়া যায় যে অর্ক প্রচণ্ড ব্যথা পেয়েছে। রিয়াদ অর্ককে ইচ্ছামতো লাথি মারতে শুরু করে। তারপর অর্ককে টেনে তুলে চেয়ারে বসায় সে। অর্কের গালে 2-3টে ঘুষিও দিল রিয়াদ। অর্কের গাল ফেটে রক্ত বের হতে শুরু করলো। অর্কের গাল এক হাত দিয়ে চেপে ধরে রিয়াদ বলল, শালা শুয়োরের বাচ্চা, মদ্দার, তুই মারবি সাইকো গ্যাংয়ের লোকেদের? হ্যাঁ, তোর পেছনে এত জোর? তুই বলিস প্ল্যান করে এখানে আসছিস? দেখি তোর প্ল্যান কি। তোকে কে এসে বাঁচিয়ে নিয়ে যাবে তা দেখবো আমি। তুই বড্ড বোকা রে চান্দু। প্ল্যান করলাম আমরা, লোক ডাকলে তুই ভাবছিস ভয় পাবো? ওরে বাপরে, ভয় পাইছি রে। এই শুয়োর, তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে। তুই আমাদের মালগুলো খেয়ে দিচ্ছিস, তোকে আমি বাঁচতে দেব না রে। তুই বল, মাপ চাইবি নাকি মরবি? রিয়াদ, রিল্যাক্স। সাইকো গ্যাংয়ের সামনে পড়ে কেউ কখনো বাঁচতে পারেনি। আর ও তো নিচ থেকে এসেছে আমাদের কাছে, তাকে একটু আদর যত্ন সোহাগ কর। কথাটা মাস্ক পরা একটা ছেলে বলল। অবশ্য ওই ছেলেটাকে লিডার মনে হয়েছে, কিন্তু সে কে? সে কথাগুলো বলতে বলতে একটা চেয়ারে এসে বসলো। টেবিলের উপরে থাকা মদের বোতল থেকে গ্লাসে মদ ঢেলে তাতে আইস দিয়ে নাড়াতে লাগলেন। রিয়াদ একটা পিস্তল হাতে নিয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, ভাই, এইটার সাথে আর কি খেলবো? আমি তো এরে খেয়ে ফেলবো। আপনি খালি বলেন কিভাবে মারবো রে। আহ রিয়াদ, ফাঁদ পাতার পর শিকার যখন নিচ থেকে এসে ধরা দেয়, তখন সেই শিকারকে একটু রয়ে শয়ে খেতে হয়, না হলে নো স্বাদ নো টেস্টি।
অনলি জাস্ট ব্যাড। কথাগুলো বলে মাস্ক পরা ছেলেটা মুখ থেকে মাস্ক খুলল। তারপর ড্রিঙ্কসের গ্লাস থেকে সব ড্রিঙ্কস একসাথে গলায় ঢেলে অর্কদের দিকে তাকায়। অর্ক তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটাকে দেখে অর্ক বলে, কে তুই? ও, তুই কি তাহলে সাইকো গ্যাংয়ের লিডার? ওই রিয়াদ, মাল তো ওরা ছেড়ে দিয়েছে। সে না দেবে মাল আর না দেবে টাকা, ওটাকে বাঁচিয়ে রেখে কি করবি? মাইরা ফেলা। রিয়াদ অর্ককে মারার প্রস্তুতি নিয়ে নেয়। অর্কের দিকে পিস্তলের গুলি শ্যুট করতে যাবে, ঠিক তখন টং টং শব্দ শুনতে পায় ওরা। দরজার দিকে তাকালো সবাই। একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, কালো মাস্ক পরা, কালো পোশাকও গায়ে। বোঝা যাচ্ছে এটা ডার্ক গ্যাংয়ের কেউ। ছেলেটা আস্তে আস্তে হেঁটে আসে ওদের দিকে। অর্কের পিছনে দাঁড়িয়ে লিডার ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটা বলে, কি রে প্রান্তির হবু বড় সাজিদ, তুই তো শালা সবখানেই আছিস। লিডার ছেলেটি যে কিনা রিয়াদকে বাঁচাতে এসেছে সে হলো প্রান্তির হবু বর, অর্থাৎ প্রান্তিকে এই সাজিদের সাথে বিয়ে দিতে চেয়েছিল প্রান্তির বাবা। কিন্তু ছেলেটা যে খারাপ এটা আবির জানতো, আর এতটা খারাপ সেটা আবির বুঝতে পারেনি। সাজিদকে চিনতে পেরেছে সে। ছেলেটা নিজের মুখ থেকে মাস্কটা সরাতে সাজিদ বলল, আবির, তুই এখানে কিভাবে? পুলিশ না তোকে তুলে নিয়ে গিয়েছিল? তাহলে তুই এখানে কি করছিস? এইখানে সে কি করবে? সেই তো ডার্ক গ্যাংয়ের খবর দিল। আমরা সাধারণ 2টা পোলাকে তুলে আনছিলাম। তারপর আবির নিজে থেকে এসেই বলে যে সে নাকি দেখেছে কারা আমাদের মাল নিয়ে গিয়েছিল। আমি ওদেরকে ডাকতে বলি, তারপর এই যে এই চেয়ারে বসা ছেলেটা আসে। ও নো, তুই আবিরকে চিনিস না। ওই মাল বহুত হারামি। ওকে আগে আবির সাজিদের পুরো কথা শেষ করতে দেয় না। নিজের কোমর থেকে পিস্তল নিয়ে সোজা সাজিদের কপালে গুলি করে। সাজিদের কপাল ফুটো হয়ে গুলি চলে যায় পিছনের টিন শেটের দেয়ালে, আর সাজিদ ধুম করে নিচে মাটিতে পড়ে যায়। রিয়াদ ভয়ে কাঁপতে শুরু করে। আবির রিয়াদের কাছে এগিয়ে আসে। কি ভাবছিলি আমি হাবা গোবা? আমি সারা তোর সামনে তোর মেরে দেব, তুই নিজেও জানতে পারবি না। চল ওঠ, ওই মাসুম ভিতরে এসো। আবির মাসুমকে জোরে ভিতরে আসতে বলে। মাসুম সহ অনেকগুলো পুলিশ সেখানে এসে দাঁড়ালো। রিয়াদ এসব দেখে আরও বেশি ভয় পায়। মাসুম এসে রিয়াদের হাতে জোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিল। তারপর ওর থেকে পিস্তলটা নিয়ে সে পিস্তলের পিছনের অংশ দিয়ে জোরে আরও একটা বাড়ি দেয় মাসুম। রিয়াদ ফ্লোরে পড়ে যায়। আবির ওকে টেনে তুলে বলে, এটাকে জায়গা মতো তুলে নিয়ে বেঁধে রাখ। আর সিয়াম, তোর হাতের আংটিটা খুলে এখানে রাখ। সাইকো গ্যাংয়ের লিডার এসে দেখবে। মানে সাইকো গ্যাংয়ের লিডার তো শেষ? ওই যে গুলি খেয়ে পড়ে আছে? না, সে সাইকো গ্যাংয়ের লিডার না, মাস্টার মাইন্ড আরও একজন আছে। সাজিদ ও রিয়াদের মতো একজন টাকায় কাজ করা পাবলিক। কারণ সাইকো গ্যাংয়ের যে লোগো আছে সেটা রিয়াদের বাম হাতে কবজির ওপরে, সাজিদেরও আছে। যারা সাইকোর লোক তারা সবাই বাম হাতে লোগোটা ইউজ করে। কেন মনে হলো এমন? সেদিন যে হেল্পারদের দেখলাম পিক আপ ভ্যানে, ওদেরও বাম পাশে লোগো ব্যবহার। বাম পাশের সাথে সাইকো গ্যাংয়ের একটা মিল আছে। যতদূর মনে হচ্ছে হয় সাইকো গ্যাং বাম সাইডে নির্ভর করছে, নয়তো এটা এমনিতে। তবে বেশি চান্সেস আছে লিডার বাম হাতি, সাজিদ রিয়াদ এরা ডান হাতি। তাই এরা কেউ লিডার না। নিয়ে যাও রিয়াদকে। আবিরের কথা শুনে সিয়াম মাসুম সব করলো। সিয়াম আবিরের কথা মতো তার আংটি ফেলে চলে যায়। আবিরের মাথায় কি চলছে সেটা ওরা বুঝতে পারে না, তবে আবির যেহেতু বলেছে তাই করতেই হবে। তারপর আবিরের মন অনেক খারাপ। পুকুর পাড়ে আসলো, এসে বসলো। বৃষ্টি পড়ছে তার আপন গতিতে। আবির পুকুর পাড়ের ঘাসের ওপর বসলো। ভালোবাসা একটা অদ্ভুত জিনিস। রিলেশনশিপ, ভালোবাসা, প্রেম এগুলো আবার বিয়ের আগে বেশি আবহমান হয়ে চলে, কারণ দুজন আলাদা থাকে, দুজন সময় বুঝে কথা বলে। এগুলো বিয়ের আগের ব্যাপার, কিন্তু বিয়ের পরে সেই প্রথম ভালোবাসার গুরুত্ব থেকে টাকাকে প্রাধান্য দেওয়া হয়। ভালো থাকতে টাকা লাগে। আবিরের তো এখন সব আছে, তাহলে ভালোবাসা নেই কেন? সবাই তো তাকে ভুল বুঝছে, ভুল বুঝেই চলছে আবির। কিন্তু আবির কি করবে? মানুষ ভুল বুঝছে বেশ ভালোই লাগে, তবে নিধি আরও বেশি ভুল বুঝছে আবিরকে। তাই সিদ্ধান্ত নিয়ে নেয় সে দেশের বাইরে চলে যাবে। আবির আর থাকবে না। পকেট থেকে ফোন বের করে দেখে অফ হয়ে গেছে। হয়তো চার্জ শেষ, নয়তো বৃষ্টি পানিতে অফ হয়ে গেছে, অন হচ্ছে না। আবির ফোন পকেটে রেখে মাথা নিচু করে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানি দেখছে। আর ওর পিঠের নিচ দিয়ে
উঁচু জায়গায় পানি পুকুরের দিকে গড়িয়ে পড়ছে। আবিরের এখন অনেক কাজ। 8 বছর আগে যখন সে ঢাকায় বাস স্ট্যান্ডে এসে নামে, তখন সে ওর মামা বাসাতে যাবে কিনা যাবে ভাবতে থাকে। ফুটপাত দিয়ে আবির হাঁটছিল, মাথা নিচু করে হাঁটে সে। তখন রাত 3টে বাজে। ঢাকা শহর রাত 3টে মানে বলা যায় সন্ধ্যা। এখানকার মানুষেরা তো দিনে ঘুমায়, রাতে কাজ করে। আবির এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে, হঠাৎ শুনতে পায়, আমার মায়ের আরে ছাইরা দে, ও অনেক ছোট, ওরে আর তোরা কষ্ট দিস না, আমার মাইয়েরা আর বাঁচবে না রে। আবির কান পাতে সেদিকে। একটা মেয়ে গঙ্গানি শব্দ কানে আসছে আবিরের। কেউ যেন মেয়েটার মুখ খুব শক্ত করে আটকে ধরে চেপে রেখেছে। আবির এগিয়ে যায়। অন্ধকার গলির ভিতরে 6 জন দেখতে পায় আবির। আবির এগিয়ে এসে দেখে একজন মাটিতে পড়ে আছে, বয়স্ক একটা লোক, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর একটা মেয়েকে বাকি 4 জন ছেলে মিলে শক্ত করে ধরে ধর্ষণ করছে। আবির আশেপাশে তাকায়, একটা ছুরি পড়ে থাকতে দেখে সে। ছুরিটা এই ছেলেগুলোরই হবে। আবির ছুরিটা হাতের মধ্যে নিয়ে মেয়েটার ওপর যে ছেলে ছিল সেই ছেলের গলায় কয়েকবার ঢুকিয়ে বের করে। পাশে থাকা ছেলেগুলোকে পালানোর সুযোগ করে দেওয়া হয়। আবির আর একটা ছেলের পেটের কয়েকবার অটো ছুরি চালায়। বাকি 2টো ছেলে চোখ বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই কেউ একজন আসে পেছনে। আবিরের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে। আবির চমকে ওঠে। ভোর হয়ে গেছে তখন। টোপ টোপ করে বৃষ্টি পড়ছে, তবে রাতের মতন বৃষ্টি এখন নেই। আবির তাকিয়ে দেখে পুকুরটা আর কিছু সময় প্রবল বৃষ্টি থাকলে ভরাট হয়ে যাবে। আবির চারপাশের দিকে আলো দেখতে পায়। শোয়া থেকে উঠে দাঁড়াতে চাইলেও আবির, কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আবিরের। টলে পড়ে যায় সে। মনের ভিতরে হঠাৎ দেখা স্বপ্নের কথাটা ঘুরপাক খাচ্ছে, আর সে মনে করতে চায় না। আবির কোনো রকমে পুকুর পাড় থেকে উঠে আসে। জঙ্গলের মধ্যেই পুকুর, কি গভীর জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝে একটা পুকুর। আবির কিনা সেই পুকুর পাড়েই শুয়েছিল। ফাহাদের বাবা, আবিরকে কল করো না, সে কোথায় আছে, কি করছে? কালকে থেকে ওর কোনো খোঁজ নেই। রেহানা বেগম 7 সকালে বাড়ির সব মানুষদেরকে ডেকে এক জায়গায় করেছে। আহাদ সাহেব নিশ্চুপ। আবির কই যাবে? ওর মামাকেও কল করে সব কিছু বলেছে। ওর মামা শেষ রাতে রওনা দিয়েছে এখানে আসার জন্য। আবির তো সেখানেও যায়নি। তাহলে আবির গেল কোথায়? অর্ণব এসে দাঁড়ায় সামনে। রেহানা বেগম বলে, অর্ণব, তুই তো কাজের ছেলে একটা, তুই আমার ছেলেকে খুঁজে এনে দে বাপ। দেখ না, সারা রাত ধরেও মিসিং। কালকে থেকে সে নেই। কই গেছে, কোথায় গেছে কে জানে। আচ্ছা খালামণি, তুমি টেনশন করো না, আমি খোঁজ দেখছি। নিধি কোথায় গেছে আবির? কেউ কি শেষ আবিরকে দেখেনি? নেহালরা কোথায়? আবির কোথায়? মা, আবির তো বড় না, গেছে ওর বন্ধুর সাথে হয়তো কোথাও। নেহালের নাম্বার আছে না? ওর সবগুলো বন্ধুদের কাছে ফোন করো এখনই। আচ্ছা, ঠান্ডা হও, দেখছি কি করা যায়। আহাদ সাহেব বাইরে আসে। মিশি অবাক হয়। যার সাথে ওর বিয়ের কথা চলছে সেই বান্দাটাকেও এখনো দেখলো না মিশি। মিশি নিশির কাছে আসে। নিশিকে বলে, আপু, তোমার দেবরকে অমাবস্যার চাঁদ নাকি? তাকে দেখা যায় না কেন? তার ছবি আছে কোনো? না রে, কোনো ছবি তো নেই বাড়িতে। চিন্তা করিস না, চলে আসবে। ও একটু ভবঘুরে, তবে অনেক ভালো। কাজে লাগাতে পারলে তুই রানী হতে পারবি। সেটা ঠিক আছে, কিন্তু আমার তো তাকে দেখতে হবে, তাই না? দুজনে কথা বলে। নিধিও আবিরকে অনেকবার কল করেছে, কিন্তু ফোনটা অফ। আহাদ সাহেব নেহালদেরকে ফোন করলো। নেহাল আর সাকিব হাসপাতালে, তবে সাজিদ বাড়িতেই ছিল। আহাদ সাহেবকে জানিয়েছে আবিরের কথা। সাজিদ আসে আহাদের কাছে। বল, আমার ছেলে এখন কোথায় রে? আঙ্কেল, ওরা তো আমি বটতলার জঙ্গলের সামনে রেখে আসছি। ওই যে কতগুলো ছেলে এসে নেহালের আর সাকিবকে তুলে নিয়ে যায়। মানে কেন, কি করেছিলি তোরা? তেমন কিছু না, কয়েকদিন আগে একটা পিকআপ ভ্যান এসে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট করে, আর সেই ভ্যান থেকে কার্টুনের ব্যাগস পড়ে যায়। সেটা আবির নেহাল মানে আমরা তুলে নিয়ে
ওই যে মোড়ের শেষ মাথায় যে দোকান ছিল তার পিছনে গিয়ে বক্সটা খুলি। সেখানে হিরোইন, ইয়াবা আরও নেশাদ্রব্য ছিল। আবির সেগুলো পুড়িয়ে দেয়। তারপর থেকে ওরা আমাকে খুঁজছিল। ওরা সাইকো গ্যাংয়ের লোক। ওরা নেহাল আর সাকিবকে তুলে নিয়ে যায়। এজন্য আমি আবিরকে ডাকতে আসি। পরে ও কাকে যেন ফোন করে নেহাল আর সাকিবের ফোন নাম্বার ট্র্যাক করে সেখানে চলে যায়। আর তুই ওকে যেতেই দিলি? আমি তো ছাড়ছিলাম না, কিন্তু আবির অনেক বকা দিয়ে ভয় দেখিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমি কি করব? বাধ্য হয়ে সেখান থেকে চলে আসতে হয়েছে। ও, আবির তোকে চলে আসতে বলেছে? তাহলে বাড়ি যা, আবির ঠিক সময়ে চলে আসবে। সাইকো গ্যাংয়ের লোকেরা অনেক ছিল। আঙ্কেল চলেন না, আমরা একটু সেখানে যাই। মন কেমন করছে যদি আবিরের কিছু হয়ে থাকে। আরে ধুর, যে গ্যাংই হোক না কেন, আবিরকে তো চিনিস না। যা, বাড়ি যা, আমি এখন রিল্যাক্স। আহাদ সাহেব আর সাজিদ কথা বলছিল। এমন সময় বাড়ির মেন গেটে গাড়ির হর্ন শুনতে পায় ওরা। 3 বার বেশ লম্বা করেই গাড়ির হর্ন বাজাতে থাকে। আহাদ গিয়ে দ্রুত গেট খুলল। কালো দামি একটা গাড়ি থেকে আবির নামে। চোখ মুখ লাল হয়ে আছে আবিরের, শরীরটা বেশ দুর্বল। আহাদ আর সাজিদ গিয়ে ধরে আবিরকে। আবির কোথায় ছিলি ভাই? তোর জন্য কত টেনশন ছিল জানিস? নেহাল, সাকিব ওরা ফিরেছে, অথচ তোর কোনো খোঁজ নেই। তুই ঠিক আছিস? ঠিক আছে, গায়ে প্রচণ্ড জ্বরই আর কি। আমাকে কল করতে, আমি এগিয়ে যেতাম। নিজেই তো আসতে পারছি। স্যার, আমি চলে যাব? হ্যাঁ, যাও। গাড়িটা নিয়ে ড্রাইভার চলে গেল সেখান থেকে। আরিতা বারান্দায় ছিল। আবিরকে আসতে দেখে দৌড়ে নিচে চলে আসে। রেহেনা বেগমকে বলে, বড় মা, ভাইয়া আসছে, বাহিরে দেখো। রেহেনা বেগম তাড়াতাড়ি দরজা খুলে দেয়। আবিরকে সাজিদ আর আহাদ দুজনে ধরে ভিতরে নিয়ে আসতে থাকে। রেহেনা বেগম দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, বাবা কেমন আছিস? ঠিক আছিস? কি রে, তোর গায়ে তো দেখি অনেক জ্বর। চোখ মুখের কি অবস্থা করছিস? ডাক্তার ডাকো। আবিরের বাবা, এখনই নিয়ে আসো ডাক্তার। আঙ্কেল, আপনি আবিরকে নিয়ে যান, আমি যাচ্ছি ডাক্তার নিয়ে আসতে। নিশি আর মিশি দুজন এতক্ষণ এখানেই ছিল। আবির মিসিং দেখে ওরা রুমে চলে যায়। আবিরকে ভিতরে নিয়ে সোজা নিজের রুমে নিয়ে আসলো। আবির বলে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি চেঞ্জ করব, তারপর শুয়ে পড়ব, আপনারা যান। আবির আসাতে বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড পড়ে যায়। মিশি আর নিশিকে অর্ণ গিয়ে খবর দিয়েছে যে আবির এসেছে। ওনারাও দুজনে আসে, কিন্তু ততক্ষণে আবির তার রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায়। মিশি বলে, ওহ শিট, এখনও তোমার দেবরকে দেখতে পারলাম না ভাবি। দেখ, ওনার সাথে মনে হয় না আমার আর দেখা হবে। আরে হবে। কিছু সময় পর ডাক্তার আসে। আবির দরজা খুলে দেয়। জ্বর মেপে নেয় ডাক্তার। 104 ডিগ্রি জ্বর আবিরের। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। ডাক্তার জ্বর মেপে মেডিসিন দিয়ে চলে যায় সেখান থেকে। সকাল পেরিয়ে দুপুর আসে। আরিতা সবসময় আবিরের পাশেই ছিল। আবিরের মাথায় জলপট্টি দিচ্ছিল বারবার। কিন্তু নিধি আসে দুপুরের পর। আবির ঘুমাচ্ছে। আবিরকে দেখেই নিধি কেঁদে ফেলেছে। আবির এতটা অসুস্থ, অথচ সে আজ আবিরের পাশে নেই। আবিরের কপালে হাত রাখে নিধি। আবির চোখ না মেলেই বলে, বেঁচে আছি, মরিনি, তবে তোকে জ্বালাবো না আর। জ্বর ঠিক হয়ে গেলে আমি চলে যাবো এই দেশ ছেড়ে। আমি যে জিনিস চেয়েও পাই না, সেই জিনিসের জন্য আমি বাড়ি, গ্রাম, শহর, দেশও ছাড়তে পারি। আবির ভাইয়া, কি বলো তুমি এসব? যা রুম থেকে, দরজাটা আটকে দিস, তুমি কারো প্রবেশ নিষেধ। তুমি আমার স্পর্শ পেয়েই টের পেয়ে গেলে আমি এসেছি? তোর স্পর্শ আমার থেকে কেউ চিনবে না বেশি, যদিও এখন তোর হাত ধরে রাখার মানুষের অভাব নেই। যা তো রুম থেকে। নিধি আর কিছু বলল না। সে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিধির চোখে পানি টলমল করছে। নিধি বুঝতে পারছে না সে কি করবে। কিসের একটা ইগো বারবার আবিরকে ঘৃণা করতে বাধ্য করছে নিধির। নিধি চাইলেও আবিরের কাছে যেতে পারছে না। নিধি চাইলেও আবিরকে অনেক অনেক না বলা কথা বলতে পারছে না। সব কিছুই যেন এখন নাগালের বাইরে চলে গেছে। নিধি তবুও আবিরের কথা ভাবে। আবিরের কথা ভেবে ওর মন কেঁদে ওঠে। এটা কি ভালোবাসা নাকি সিম্প্যাথি? নিধি নিজেও জানে না। 4 দিন কেটে যায়। আহাদ সাহেব নিয়াজকে কল করেছে।
বাসায় ডেকেছে, কিন্তু নিয়াজের কোনো পাত্তা নেই। আর্জেন্ট ডাকার পিছনে কারণ হলো প্রান্তি আহাদকে কল করে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আহাদ যতবার প্রশ্ন করেছে কি হয়েছে, প্রান্তি তার আনসার না দিয়ে কেঁদেই গিয়েছে। আহাদ সাহেব বুঝতে পারে না তার কি করা উচিত, তাই সে নিয়াজকে কল করেছে। ফোন হাতে নিয়ে দাঁড়ানো, হঠাৎ আবার ফোন বেজে ওঠে আহাদের। স্ক্রিনে তাকিয়ে দেখে আবিরের কল। রিসিভ করে সে। কি হয়েছে আবির, কল দিলে যে? মাকে ডাকুন তো, সবাইকে ডাকেন, ড্রয়িং রুমে বসেন, আমি আসছি। আমারও একটা কথা বলতে হবে, আসো, তোমরা সবাই আসো। আচ্ছা, আগে আপনার কথা শুনবো। আবির ফোন কেটে দেয়। আহাদ রুমের ভিতরে আসে। বাড়ির সবাইকে ডাক দেন তিনি। সবাই এসে চারপাশে বসলো, মাঝখানে একটা চেয়ার রাখা। ফরহাদ বলল, কি হয়েছে ভাই, ডাকলেন যে হঠাৎ? হ্যাঁ, আছে দরকার, আবির আসবে, ডাকতে বলেছে তাকে। ও আচ্ছা। আবির 4 দিন পর একদম সুস্থ হয়ে গেছে। আবির ডার্ক ব্লু কালারের টি শার্ট পরে চুলগুলো সাইজ করে চোখে চশমা পরে নিল। একটু ছেড়ে ছেড়ে স্টাইলের প্যান্ট পরে নিচে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামছে আবির। রেহেনা বেগম বলে, ওই তো আবির আসছে। সবাই আবিরের দিকে তাকায়। মিশিও তাকালো। যার সাথে ওর বিয়ের কথা তাকে আজকে দেখছে, তবে মিশি ছেলেটাকে চিনতে পারে। প্রথম যেদিন এখানে এসেছিল আবিরের সাথেই ওর ঝামেলা হয়। আবিরকে দেখে নিশিকে বলে, এই কাওয়ারটাই কি তোমার দেবর? আর কি বলিস রে, ভালো ছেলে, চুপ থাক বেয়াদব। কিন্তু আপু ও অনেক বেয়াদব। চুপ করবি তুই, জানিস না কিছু, ভুলভাল বলিস, চুপ করে বস। আবির এসে মাঝখানে চেয়ারে বসে। নিধির দিকে তাকিয়ে আছে আবির। নিধির পাশে অর্ণব দাঁড়ানো। অর্ণব থাকে সবসময় নিধির পাশে। আবির বসেই আহাদকে বলে, কি যেন বলবেন আপনি? তোমার মা বলবে কথাটা, রেহানা বলো। আসলে আবির, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, অনেক কিছু জানিস এখন, বুঝিসও। তোকে বোঝানো তো এখন আর পসিবল না, তবে তোকে একটা কথা বলার ছিল, জানি না তুই কিভাবে নিবি। বলে ফেলো, এত ভাবার কিছু নেই। দেখ, তোর বাবার বয়স হয়ে গেছে, আর কত দিক সামলাবে বল? এবার তো একটা দায়িত্ব নিতে হবে, তাই না? আর তাছাড়া সেই দায়িত্বের পাশাপাশি আরো একটা কাজ করতে হবে। মানে বলতে চাচ্ছ যে আমি বাবার বিজনেস দেখব? হ্যাঁ, দেখবা, কোনো সমস্যা আছে? ভাই এটা কি বলো, আবির এসব সামলাবে কেন? আমরা আছি তো, আমরা সব বুঝে নিব, এসবে আবিরের কোনো দরকার নেই। আর তাছাড়া আমরা তো আছি বেঁচে এখনো, আমাদের কত দায়িত্ব সেসব আমরা পালন করি। তুমি সবসময় ঘরে শুয়ে বসে থাকবা। চুপ থাক তোরা। আমি যে 2 সপ্তাহ আগে দেশের বাহিরে মাল পাঠালাম, সেখান থেকে 1 কোটি টাকা তোরা সরিয়েছিস। হ্যাঁ, দায়িত্ব তো সব তোদের ওপরেই ছিল। আবির এসব পারবে না, এসবের দরকার নেই। পরের কাজটা কি বলে দাও আবিরের। আবির সবার কথা শুনে মুচকে হাসতে থাকে। বেশ মজা পাচ্ছে আবির ওদের কথায়। আবির কারোর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে হাসতে থাকে। আহাদ সাহেব বুঝতে পারে আবির হাসছে, কিন্তু হাসির কারণ জানে না। রেহেনা বেগম সবাইকে থামিয়ে দিয়ে বলে, আবিরের বাবা তাকে দায়িত্ব দিতে চেয়েছে, সেটা নিয়ে এত কথা কেন? আর তাছাড়া সে বড় হয়েছে, কেন পারবে না সামলাতে? আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, আবির বড় হয়েছিস, এবার বিয়ের কথা ভাব। প্রান্তিকের সাথে যা হয়েছে সেটা বাদ দিয়ে আমি বলতে চাচ্ছি তোকে বিয়ে দেব, মেয়েও আমরা দেখেছি। আবির রেহেনা বেগমের দিকে তাকালো। তারপর আবির রেহেনা বেগমের দিকে তাকালো। রেহেনা বেগম তার মতো করে কথাগুলো বলে গিয়েছে। আবির নিধির দিকে তাকালো। আবির কোনো কথাই বলছে না। হঠাৎ দরজার কলিং বেল বাজার শব্দ শুনতে পায় ওরা। আরিতা গিয়ে দরজা খুলে দিল। আবিরের মামা মামি মানে নিধির মা বাবা চলে এসেছে। ওনাদের সাথে আহাদ আলাপ সেরে বসতে দিলেন সোফাতে। আহাদ সাহেব বলেন, আবির, তোমার মামা মাসিও আসছে, তাদের সামনেই সব কথা হোক, তারা কি বলে সেটা শুনবো। আবির, তুই তো 4 দিন আগে বাসায় ছিলি না। সেদিন আমরা এমন আলোচনাতে বসেছিলাম, তখন তোর বিয়ের নিয়ে কথা বলা হয়। তবে তার আগে বাবা আরো একটা বিষয় নিয়ে কথা বলে, আর সেটা হলো বাবা বলছে ওনার
যা সম্পত্তি আছে তার অর্ধেক উনি তোকে দিয়ে দিবে। যাই হোক, ওটা অন্য কথা। তোর ভাবি আর আমি মিলে তোর জন্য মেয়ে সিলেক্ট করেছি। তুই মেয়েটাকে দেখলেই ভালোবাসতেও বাধ্য হবি। যেমন সুন্দরী তেমনি যথেষ্ট স্ট্রংলিস। মেয়েটা হলো তোর ভাইয়ের শালিকা, মানে তোর ভাবির ছোট বোন মিশি। ওই যে নিশির পাশে বসে আছে। আবির সেদিকে তাকালো না, কিন্তু মিশি তাকিয়ে আছে আবিরের দিকে। আবির একবারের জন্য তাকালো না। আবিরকে নিয়ে রাহাত বলে, আমি বুঝি না আবিরকে কেন এত সম্পত্তি দিতে হবে। এর কোনো দরকার আছে? ও যেমন আছে তেমনই থাকবে। সেটা পরে দেখা যাবে। এবার আবিরের কথা শোনা যাক। আবির, কি বললে তুমি? তোমার বিয়ের জন্য মেয়ে ঠিক করেছি? আবির মাথা নিচু করেই আছে। এতক্ষণ সবার কথা বসে বসে শুনছিল। আবির সবার দিকে একবার তাকিয়ে বলে, আমি বিয়ে করব না। এখানে যেহেতু মামামিরাও আসছে, তাদের সামনে বলি, নিধিকে বিয়ে দিন। নিধি আর অর্ণব একে অপরকে ভালোবাসে। বিয়ে হলে ওদেরটা বিয়ে দিন। আমি বিয়ে করব না। আর আপনাদের সম্পত্তির কথা বলছেন, এসব আমার দরকার নেই। আমার এসবের 1 টাকাও চাই না। বরং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি সব কিছু ছেড়ে, মানে দেশ ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো দেশে আসবো না। এখানে আমাকে প্রান্তি নিয়ে আসেনি। বা আপনারা ভাবছেন প্রান্তির বিয়ে উপলক্ষে এখানে এসেছিলাম, এমনটা না। আমি এখানে এসেছিলাম বিশেষ একটি কাজে। সেই কাজটা খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের আরও অনেক কিছু জানিয়ে এখান থেকে চলে যাব। আমি চাকরিটাও ছেড়ে দিয়েছি। আমি জাস্ট বেকার একটা ছেলে। আমার আপনাদের থেকে কোনো টাকা, কোনো সম্পত্তি, কোনো দুয়ানা পয়সাও লাগবে না। আমি জাস্ট এখানে আর কিছুদিন থাকতে চাই। তারপর এদেশ থেকে চলে যাব। মামি ছোট্ট থেকে আমার মাকে আমি দেখিনি। মায়ের আদর বুঝতে পারিনি। মামিকে, প্রান্তির মাকে, রেহানা বেগমকে নিজের মা হিসাবে দেখেছি। মায়ের জায়গাতে ওনারা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়েছে। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বেশি দিন আর আমার জ্বালাতন সহ্য করতে হবে না। কিছুদিন এখানে আমাকে থাকতেই হবে। আবির কথাগুলো বলে থামলো। বসা থেকে উঠে দাঁড়ালো। নিধি আর অর্ণবের দিকে তাকালো সে। নিধির দিকে তাকিয়ে মুচকি হাসলো আবির। মনে মনে বলে, আবির বাইরে চলে আসে। পিছন থেকে কারো ডাকার শব্দ শুনতে পায় আবির। ঘুরে তাকিয়ে দেখে নিধি দাঁড়ানো। আবির থামলো। কিছু বলবি? তুমি এটা কি করলে? কেন তুমি সবার সামনে বললে আমার আর অর্ণবের কথা? পৃথিবীতে সবাই প্রেমে পড়ে, আর প্রেম সবার পূর্ণতা দিতে আসে না। আমার সামনে তোদের প্রেমটাকে পূর্ণতা পাক, এটাই চাই। তাই সবাইকে জানিয়ে দিলাম, ছেলে ভালো, তোকে ভালোবাসে, তোকে গুরুত্ব দেয়, তোর পছন্দের গুরুত্ব দেয়, তোর জন্য ফুল নিয়ে আসে, ড্রেস চুজ করে দেয়। সব মিলিয়ে মেয়েরা চাই লয়াল একটা ছেলে। তুই তার উপরে ইচ্ছে করে রাগ দেখিয়ে থাকতে পারবি। সে তো রাগ ভাঙাতে কত কত চেষ্টা করবে ধৈর্য নিয়ে। এজন্য ওই ছেলেটা তোর জন্য পারফেক্ট। আর আসল কথা, ওই ছেলেটাকেই তো তুই ভালোবাসিস। তাহলে মন খারাপ কেন? বরং আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? অনেক কথা বলো তুমি। আমি কখনো বলেছি আমি অর্ণবকে ভালোবাসি? সে তো তোকে ভালোবাসে। শোন, তাকেই গ্রহণ করা উচিত, বা তার সাথেই থাকা উচিত যে তোকে ভালোবাসে। আর মানুষ তো গুরুত্বে আটকায়, সম্মানে, শ্রদ্ধা, স্নেহে আটকায়, যেটা ও তোর প্রতি বেশি দেখাতে পারবে। মোট কথা, ও তোকে ভালোবাসে, আর ও সেই ভালোবাসাকে গুরুত্ব দিতে পারবে। হি ইজ আ বেস্ট গাই ফর ইউ। সে ভালোবাসে আর তুমি ভালোবাসো না? আবির নিধির কথা শুনে শব্দ করে হাসলো। নিধির অনেক রাগ লাগছে আবিরের হাসি দেখে। আবির বলে, আমি কারো পছন্দকে গুরুত্ব দিতে পারি না। আবির আর দাঁড়ালো না। হনহন করে হেঁটে বাইরে আসে। আর বাইরে আসতেই পিছন থেকে কেউ একজন হকি স্টিক দিয়ে আবিরের মাথায় জোরে বাড়ি দেয়। আবির পড়ে যেতে থাকে মাটিতে। চোখ বন্ধ করার আগে কতগুলো ছেলেকে সে দেখতে পায়। ছেলেগুলো এসে আবিরকে ধরে গাড়িতে তোলে। তারপর, আপু, তোর দেবর নিজেকে কি ভাবে? আমার দিকে না তাকিয়ে বলে আমাকে নাকি সে বিয়ে করবে না। এত ভাব তার। মিশির কথায় নিশি এগিয়ে আসে। নিশি বলে, ঠিক করছে, ও পুরাই পাগল। ওর মতো ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিচ্ছি, এটাই তো অনেক। যে নিজের বাবার দেওয়া সম্পত্তি নিতে চায় না, তার কাছে কেন আমার বোনকে বিয়ে দিব? আবার নাকি চাকরিও ছেড়ে দিয়েছে।
কি বলো আপু তুমি? তার মানে তুমি সম্পত্তি টাকার জন্য কি আবিরের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, তা নয় তোকে ওই ফকিনীর সাথে আমার বোনের বিয়ে দিব না। কিন্তু আমার তো এই ছেলে কী লাগবে? এই ছেলে যখন এতগুলো সম্পত্তি ছাড়তে পারে, সে আসলেই বড় মনের ছেলে। চুপ কর, আবিরের আশেপাশে যেন তোকে না দেখি। নিধি বাইরে বসে কাঁদছে। নিধির মা আসে নিধির পাশে। নিধিকে কাঁদতে দেখে তিনি বললেন, কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আম্মু, আমি অর্ণবকে বিয়ে করব না, প্লিজ তোমরা রাজি হয়েও না, আমি বিয়ে করব না। কেন, কি হয়েছে? বিয়ে করবি না কেন? আবির তো বলেছে ছেলেটা ভালো, তোকে ভালোবাসে। সে ভালোবাসি সত্যি কথা, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। আমি কি করলাম রাগ দেখাতে গিয়ে? আমি আবির ভাইয়াকে হারাতে চলেছি, আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। মানে কি বলিস তুই এসব? আমি আবিরকে ভালোবাসি আম্মু, অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু ওকে কখনো বলিনি। এখানে আসার পর আবির আর প্রান্তির বিষয়টা দেখে আমি অনেক ডিপ্রেসড হয়ে যাই। আর কি করব, মাথা ঠিক থাকতো না। এর মধ্যেই অর্ণব আমাকে প্রপোজ করে, আমি না করে দিয়ে বলেছিলাম আবিরকে ভালোবাসি। তবে সে যেন আবিরের জেলাস ফিল করানোর জন্য শুধু বন্ধু হয়েই থাকতে পারে। আমরা শুধুই বন্ধু, এর বেশি কিছু না। তাহলে এখন কি হবে? আবির তো মনে হয় না তোকেও বিয়ে করবে। ওর মনের চাপা কষ্ট নিয়ে বলেছে দেশের বাইরে চলে যাবে। তার মানে ওকে কেউ আটকাতে পারবে না। না আম্মু, আমি পারবো, আমাকে পারতেই হবে। ওকে কোথাও যেতে দিব না আমি। আবিরকে এনে দাও আম্মু, আমি ওকে ছাড়া কোথাও বিয়ে করতে পারবো না। আচ্ছা দেখি আবিরের সাথে কথা বলে। এখন তুই শান্ত হো মা, কাঁদিস না, আমি আছি তো। নিধি ওর মাকে জড়িয়ে ধরে। আবিরকে একটা গোডাউনের মধ্যে নিয়ে আসে, চেয়ারে দড়ি দিয়ে বাঁধে। তারপর এক বালতি পানি আবিরের মুখের উপরে ছুঁড়ে মারতেই আবিরের জ্ঞান ফিরল। সে দেখতে পায় সামনে একটা ছেলে বালতি হাতে দাঁড়ানো। হঠাৎ কানে এলো, আবির স্যার, আপনি ওখানে? আবির ঘুরে তাকায়। অর্ক কথাটা বলল। আবির আরেক পাশে তাকায়। সিয়াম মাসুমকেও দেখতে পায় সে। তার মানে ওরা সবাই এখানেই আছে। সামনে বালতি হাতে ছেলেটা সরে যেতেই একজনকে চেয়ারে বসে সিগারেট টানতে দেখে আবির। ডান হাতে সিগারেট ধরে টেনে যাচ্ছে। আবিরের চোখ যায় হাতের দিকে। অর্কও তাকিয়ে আছে সেদিকে। অর্ক বলে, স্যার, এর বাম হাতে সাইকো গ্যাংয়ের লোগো। তার মানে কি এটা সাইকো গ্যাংয়ের লিডার? না, এটাও লিডার না। তবে সাইকো গ্যাং ভালো করেই জানে আমরা কারা। আমাদেরকে সে চিনে ফেলেছে, এজন্য সে এখনও সামনে আসছে না। তবে ভাবছি সাইকো গ্যাং জানলো কীভাবে আমাদেরকে? আমার বাড়ি থেকেই বা কীভাবে চিনে তুলে আনলো? এটা যদি সাইকো গ্যাংয়ের লিডার না হয় তাহলে সে কে? কিন্তু এটা কেন লিডার না? সাইকো গ্যাং বাম হাতি। লোগোতে একটা হাত দেখা যায় যেটা বাম হাতকে নির্দেশ করে। যে বসে আছে সামনে সে ডান হাত দিয়ে সিগারেট খাচ্ছে, তার মানে এটাও লিডার না। লিডার হবে বাম হাতি। আমাদেরকে তুলে আনা হয়েছে ট্র্যাপে ফেলে। সেই ট্র্যাপটা হলো রিয়াদ। সাজিদ আর রিয়াদ মিলে গ্যাং লিডারকে খবর দিয়েছে। যদিও এটা চাচ্ছিলাম, তবে হঠাৎ করে তুলে আনলো সে। কি চাইও? আচ্ছা বুঝলাম, কিন্তু আপনাকে চিনে কিভাবে? সেদিন রুমে তো আমরা ছিলাম, আর তো কেউ জীবিত ছিল না। আমার মনে হয় সে আপনার পরিচিত বা আপনি তাকে চিনেন। আপনার চেনা পরিচিত কেউ বাম হাত ইউজ করে। আপাতত মাথায় পেন হচ্ছে, মনে পড়ছে না কিছু, কিন্তু এটার সাথে খেলতে হবে। আবিরের দিকে তাকিয়ে আছে লোকটা, মুখে কালো মাস্ক পরা। লোকটা চেহারা দেখা যাচ্ছে না। লোকটা হঠাৎ বলল, মিস্টার আবির সাহেব, আপনাকে তো চেয়েছিলাম এতদিন সামনে, কিন্তু এভাবে আসবেন ভাবতেই পারিনি। ওয়াও, আপনার সাথে দেখা হয়ে গেল আমার এখানে। ভেবেছিলাম আপনার বাড়িতেই যাব, সামনে বসে কথা বলবো। কত জমানো কথা আছে। আপনি আমাকে চিনতে পারছেন না স্যার? কেন পারবো না? যার ভয় শুনেছি তাকে চেনা কঠিন কিছু নয়। লোকটা মুখ থেকে মাস্ক খুলল। আবির সহ বাকিরা তাকিয়ে দেখে এটা এমপি মাজেদ। অর্ক আবিরের কানের কাছে মাজেদের দিকে তাকিয়ে বলে, স্যার, এমপিও জড়িত এই ড্রাগসের বিষয়ে। তাহলে লিডারকে? আমি তো শিওর ছিলাম এই সব কিছুর পিছনে এমপি মাজেদই থাকবে। ওর টাকা সম্পদের পরিমাণ সেটাই বলে। আপনার যুক্তিতে যদি এটা না হয় তাহলে আসল কালপিটকে? আছে আছে, এখন মনে পড়েছে কে আমার পরিচিতদের মধ্যে বাম হাতি আছে, আর সেও কিন্তু টাকাতে সবার মধ্যেই অবস্থান করে। কি ব্যাপার, দুজনে কি ফিস করছেন? আবির স্যার ফিস যতই করেন না কেন, আপনাকে যে মরতে হবে। খালেদ স্যার আপনার হদিসও পাবে না।
ঠিক আছে, তা মিস্টার এমপি সাহেব, কত টাকা পান সাইকো গ্যাংয়ের থেকে? সাইকো গ্যাং? আমি কোনো সাইকো গ্যাংকে চিনি না। তাই নাকি? আমি তো শিওর আপনি আমাকে আমার বাবার জমির জন্য বা টাকার জন্য যে ঝামেলা হলো সেটার জন্য তুলে আনেননি। আপনি সেটা পারবেনও না। সাইকো গ্যাং কত টাকা দেয়? ইস, আপনি বেশ বুদ্ধিমান স্যার। তা কিভাবে বুঝলেন? আবির মুচকি হাসে। মাজেদের মাথা থেকে পা অবধি তাকিয়ে দেখতে থাকে আবির। শার্টের বোতামে চোখ যায় আবিরের। ক্যামেরাটা তার চোখ এড়ায় না। আবির মুচকি হাসলো আরও। মাইন্ড গেম খেলবে সে এখন। আবির বলে, সাইকো গ্যাং তো আসল পাওয়ার ম্যান, তার বুদ্ধি অনেক। যদি সে বুদ্ধিমান না হতো তাহলে কখনোই আপনাকে পাঠাতো না আমাকে তুলে আনতে। সে কখনো আমাকে মারার হুমকি দিত না। সে প্রথমে টাকার অফার করত। সাইকো গ্যাং নিজে জানে সে অপরাধ করছে, তাই আমার মতো একজনকে সে কিনে নিবে তার দলে। সিম্পল। আর আপনি কি করলেন? বোকার মতো তার কথা শুনে তুলে আনলেন, মারার হুমকিও দিলেন। আপনি তো বড় বোকা। সাইকো গ্যাংয়ের মতো বুদ্ধিমান হতে পারলেন না। এটা থেকেই বোঝা যায় আপনি সাইকো গ্যাংয়ের লিডার না। আমি বোকা না, আমার যথেষ্ট বুদ্ধি আছে। একদমই না। আমি তো বলবো আপনি একটা গাধা। আবির অর্কদের ইশারা করে। তারা সবাই একসাথে হেসে ওঠে। মাজেদকে গাধা বলে বুলি করা শুরু করে। মাজেদের মুখের রং পাল্টাচ্ছে। বোঝা যাচ্ছে সে রেগে যাচ্ছে। আবির আরও হাসতে থাকে গাধা বলে। ওই আমি গাধা না, তোরা চুপ কর, না হলে আমি তোদেরকে সব কটাকে মেরে ফেলবো। না, মারবো না। শোন আবির, তোকে আমি 2 কোটি টাকা অফার করছি, আমাদের দলে চলে আয়। যা, তোকে আমিও মারবো না। এই তো এবার বুদ্ধিমানের মতো কথা বললেন। ডান, ডিল ফাইনাল। 2 কোটিতে রাজি আমি। কি স্যার, আপনি ঘুষ নেবেন? স্যার, এই মিশনের জন্য কত কিছু করলাম, আর শেষে আপনি কি না? চুপ থাক। তোদের খালেদ স্যারকে বলিস টাকা ছাড়া দুনিয়াতে বাঁচা যায় না। ঠিক আছে স্যার, আজ থেকে আপনার সাথে আমাদের সম্পর্ক শেষ। আমরা আজকেই চলে যাব এই গ্রাম ছেড়ে, থাকবো না আর আপনার সাথে। আরে যা যা, ওই কে আছিস, ওদের বাঁধন খুলে দে, চলে যা গোড়া। আমি খুলে দিচ্ছি, চিন্তা নেই। ওরা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আপনাকে আমি আগামী 20 বছরের জন্য পার্মানেন্ট এমপি বানিয়ে দেব। টাকা যেখানে সেখানে আমি আছি। মাজেদ এসে অর্কদের বাঁধন খুলে দেয়। অর্করা চলে যায় সেখান থেকে। আবির হাসতে থাকে। আবির বলে, আমিও যাই তাহলে। লিডারকে বলবেন এসব নিয়ে আর চিন্তা না করতে। আমি এখন আপনাদের দলে, আর টাকাটা পরে নেব। আপনি শালা বহুত হারামি আছেন। আবির চলে আসে গোডাউন থেকে। গোডাউনের ভিতরে দেওয়ালের সব হিরোইনের প্যাকেট লুকানো। দেওয়ালটাই বানানো হয়েছে হিরোইনের প্যাকেট দিয়ে। আবির দ্রুত বের হয়। অর্করা সামনে আসে। তারপর গোডাউন থেকে বের হতে অর্করা সামনে আসে আবিরের। আবিরকে বলে, স্যার, আপনি কেন ওদের প্রস্তাবে রাজি হলেন? মাজেদের কাছে ক্যামেরা ছিল। সাইকো গ্যাং দেখছিল আমরা মাজেদের সাথে কী নিয়ে কথা বলছি। সাইকো গ্যাং মূলত আমাদেরকে মারার জন্য তুলে আনেনি, আমরা তাকে কীভাবে চিনতে পারবো সেটা বোঝার জন্যই তুলে এনেছিল। যদি মারতো তাহলে যে কোনো জায়গাতে মারতে পারতো সে, কিন্তু সে আমাদেরকে নিয়ে খেলতে যাচ্ছে। কিন্তু আমি জানি সে কে। সময় হলেই তাকে সবার সামনে আনবো। এটা একটা প্ল্যান ছিল, সেখান থেকে বের হয়ে আসা। এবার আরও সতর্ক থাকতে হবে। বাড়িতে গেলাম। আবির সেখান থেকে চলে আসে। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ আবির হলো তাদের কাছে সবচাইতে বেশি ইন্টেলিজেন্ট পার্সন। আবির দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। মাথায় ব্যান্ডেজ করা। আবির দরজা খুলে দেখতে পায় প্রান্তি বসে আছে সোফায়, কাঁদছে সে। আর তাকে ঘিরে বাড়ির সবাই বসে আছে। আবিরকে দেখে রেহেনা বেগম বলে, কি হয়েছে তোর মাথার? নেহালকে নিয়ে বাইক চালাচ্ছিলাম, পিছলে পড়ে গিয়ে একটু কেটে গেছে আর কি। দেখ, প্রান্তি আসছে, কি একটা কাণ্ড ঘটে গেছে। শুনলে তুই কি বলবি জানি না। আমার কারো ব্যাপারে শোনার কোনো ইচ্ছা নেই। আবির, দাঁড়াও, তোমার একটু শুনতে হবে। কত মানুষ কত কিছু তোমাকে বলেছে, এমনকি তোমার মামাও তোমাকে তথা শোনাতে ছাড়েনি। তারাও শুনুক। আপনি জানেন ভাই? হ্যাঁ, সেদিন প্রান্তিকে নিয়ে আমি আর আবির ঢাকাতে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম প্রান্তিকে আপনাদের বাড়িতে রাখব, যাতে ওর বাবাকে বোঝাতে পারি যে প্রান্তি ওই এমপির ছেলেকে বিয়ে করতে চাইছে না। কিন্তু আপনারা সবাই ভুল বুঝলেন।
মাঝখান থেকে আমার ছেলে সবার কাছে জানোয়ার হয়ে গেল, কুলাঙ্গার হয়ে গেল। তো প্রান্তি যখন ফিরে আসছে তখন তো সবারই ওর কথা শোনা উচিত। বড় আব্বু, তুমিও এমন বলছো? আমি আর পারছি না, মরে যাওয়াটাই ভালো ছিল। তো মরলি না কেন? আবিরকে বিয়ে করতি, সেটা না হয় বেটার সিদ্ধান্ত ছিল, কিন্তু তুই কি করলি? ছি, তোর আশা ছেড়েই তো দিয়েছি। আমার সন্তান বলতে আবির ছাড়া আর কাউকে মনে করি না। মা, সবাই আমার পাশ থেকে সরে যাচ্ছে, আমি কি করব? আমিও তো প্রতারণার শিকার হয়েছি। ছেলেটা আমাকে ভালোই বাসেনি। সে আমার সব গহনা, আমার সব টাকা নিয়ে আমাকে বিয়ে ছাড়া ব্যবহার করে সব কিছু নিয়ে চলে গেছে। আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম? সে আমাকে ভালোবাসার নামে আমার শরীরটাকে ব্যবহার করেছে, আমার টাকাগুলো নিয়ে চলে গেছে। আসলেই মরা উচিত আমার। তবে ওখানে মরলে তো লাশটা কুকুরে খেত, এই জন্য ফিরে এসেছি। মরলে এখানে অন্তত আমার লাশটা ঠিকমতো কবর তো দিতে পারবে তোমরা। ঠিকই করেছো ছেলেটা, আবিরের সাথে ভালোবাসার নাটক করেছিস। মানুষও তোর সাথে সেম কাজটাই করেছে। যা, মর গিয়ে। ভাবি থামুন না, কি বলছেন নিজের মেয়েকে? ঠিকই বলছি, মান সম্মান নষ্ট সে নিজে করেছে। কত সাহস! সে আবিরকে নিয়ে পালিয়েছে। তাহলে এলাকাতে যখন জানে যে আবিরের সাথে পালিয়েছিস, তাহলে আবিরকেই বিয়ে করতি। কিন্তু সে কি করলো? শহরে ছেলের প্রেমে পড়েছে। কুত্তার বাচ্চা! ওকে মেয়ে বলতেই ইচ্ছে করছে না আমার। বাড়িতে ওর জন্য 5 লাখ টাকা ছিল, আর যা গয়না ছিল তা প্রায় 30 লাখ টাকা। সব সরাইছে সাথে নিয়ে নিজেকে। ছি, আমি আর ভাবতেই পারছি না। বিষ এনে দেব, খাবি? ভাবি থামবেন প্লিজ, একটু চুপ করেন তো। আমরা দেখছি এই ছেলে কোথায় আছে। যা হবার হয়ে গেছে ভাবি, আপনি একটু শান্ত হন। নেয়াজ, তুই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? তোরা না থাকলে এই মেয়েকে আমি মেরেই ফেলতাম। ওকে বলে দাও তোমরা যে আমাকে যেন বাবা না বলে ডাকতে। আমি ওকে নিজের মেয়ে থেকে ত্যায্য করলাম। আমার সামনে যেন সে আর না আসে। নিয়াজ, তোরা এই বয়সে বাচ্চাদের মতো কথা বলছিস কেন? চুপ থাকতো তুই। ওই আরিয়া, প্রান্তিকের রুমে নিয়ে যা। এনাদের সামনে ওকে রাখা যাবে না। চেহারার কি হাল করেছে, মনে হয় ছেলেটা মারছে। দেখ, গলায় মুখে কামড় মারার দাগ। ইস, কি করছে ছেলেটা মেয়েটার উপরে। প্রান্তিকে নিয়ে আরিয়া চলে যায় ভিতরে। বাড়ির সবাই বসে চা খাচ্ছে আর আলোচনা করছে। আবির কারোর সাথে কথা না বলে রুমের দিকে চলে আসে। রুমে প্রবেশ করতে যাবে তখনই শুনতে পায়, মিস্টার ভাবোয়ালা, শুনুন। আবির ঘুরে তাকায়, দেখে মিশি দাঁড়ানো। আবির তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কিছু বলবেন? আমি ভাবছি আপনি আমার দিকে তাকালেন না কেন? সেদিন সবাই আপনার জন্য আমাকে সিলেক্ট করলো, সেদিন একবারও তাকাননি কেন? আমি কি দেখতে খুবই বাজে? আবির কিছু বলতে চাইছিল না, কিন্তু নিধিকে আসতে দেখে আবির হাসি দিয়ে জোরে জোরে বলে, আরে কি যে বলেন, আপনি দেখতে বাজে কেন হবেন? আমি আমার লাইফে এতটা সুন্দরী মেয়ে দেখিনি। যেমন হাসি তেমন চোখে দৃষ্টি, লজ্জামাখা চোখে চেয়েছিলেন আমার দিকে। গালগুলোতে কেমন লজ্জাবোধ ফুটে উঠেছিল। আমি তো ভয় আপনার দিকে তাকাতে পারছিলাম না। ভয়? কিসের ভয়? আর আপনি এতটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে দেখছিলেন। ইস, একবারও নোটিশ করলাম না। আপনি তো দেখি ভালোই চোরা চোখে দেখেন। না মানে আসলে। থাক, আর লজ্জা পেতে হবে না। আপনি বলেন, কিসের ভয় পাচ্ছিলেন? এই যে এত সুন্দরী একটা মেয়েকে দেখছি বারবার, যদি তার রূপের সৌন্দর্যের আলোতে আমার চোখ দুটোই না ঝলসে যায়, তখন আমি আপনাকে কিভাবে দেখব? ইস, কথা তো দেখি ভালোই জানেন, বোঝা যাচ্ছে। এমন কথা আরও বহু মেয়েকে বলেছেন, তাই না? নো, তবে এগুলো তো পটানোর জন্য বলা হয়। আপনাকে তো পটাচ্ছি না আমি। তাই নাকি? তা কি করছেন? আসলে আপনি নিজেই পটে আছেন, এই জন্য আপনাকে আমি সত্যি কথা বলেছি। আমি আবার যেটা সত্য সেটা সবার সামনে বলতে পছন্দ করি। এখন যদি আপনার মনে হয় আপনি সুন্দর না, তাহলে আর কি। যে নিজেকে সুন্দরী ভাবে না, তাকে বিয়ে করবে কোন ছেলে বলেন? আবির কথাটা বলে দ্রুত চলে আসে। মিশিকে কিছু বলার সুযোগই আর দিল না আবির।
নিধি মিশির পিছনে দাঁড়িয়েই কথাগুলো শুনেছে। নিধির চোখে মুখে কান্নার ভাব ফুটে ওঠে। আবির সেটা দেখে আরও ইচ্ছে করে মিশিকে যেটা মনে আসছে সেটাই বলেছে। আবির রুমে চলে এসে দরজা আটকে দেয়। নিধি আবিরের রুমে আসতে গিয়েও চলে যায় সেখান থেকে। মিশি আগেই তার আপুর রুমে চলে আসে। নিশিকে এসে বলে, আপু তুমি অনেক খারাপ বুঝছো, আবির ছেলেটা কত দারুণ তুমি জানো। ওই তোর কি হলো রে? ছেলেটার সাথে কথা বললাম, বেশ পছন্দ হয়েছে আমার। এখানেই থাম তুই। যে ছেলের কিছু নেই তার কাছে আমার বোনকে বিয়ে দিব না। বাবার টাকা পয়সা নিবে না, চাকরিও ছেড়ে দিয়েছে, বিদেশে গিয়ে ময়লা কুড়িয়ে খাবে, কোনো দরকার নেই। আপু চুপ করবি তুই? মিশি থেমে যায়। তারপর খালেদ সাহেবের সাথে ফোনে কথা বলতে বলতে আবির ছাদে ওঠে। সাথে সিফাতও আছে, তবে সিফাত শ্রেয়ার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। আবির বলে, স্যার, আমি জানি কে এখানে ড্রাগস তৈরি করে, কে আসল লিডার, কিন্তু এখন তাকে ধরবো না। সে জানে আমাকে, কিন্তু আমি দেখতে চাই সে আমাকে নিয়ে কতটুকু খেলতে পারে। আচ্ছা সাবধানে থেকো, ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস। আর মাজেদের কি খবর? মাজেদ আছে, চিন্তা নেই, আমি এখন সব সামলাতে পারবো। আবির ছাদে উঠে দেখে নিধি দাঁড়িয়ে আছে। নিধিকে দেখে আবির অন্যদিকে চলে যায়। নিধি আসে আবিরের কাছে। আবিরকে বলে, আবির ভাইয়া কেমন আছো? আমি সরি, প্রান্তি আপুর সাথে বিষয়টা নিয়ে ভুল বুঝেছিলাম। আছে, আমি তোমাকে সরি বলবো। বাদ দে, ছাদে একা যে, তোর বস কোথায়? কিসের বয়ফ্রেন্ড? নামটাও বলতে হবে। মিস্টার অর্ণব সাহেব কোথায়? দেখো ভাইয়া, ও আমার। হ্যাঁ ও তোর, জানি আমি, বলা লাগবে না, থাক নিচে যাচ্ছে। কথাটা তো পুরা শুনবা, এমন করছো কেন? কারো বিষয় শোনার ইচ্ছে আমার নেই। আর ভাবছি কি মিশিকে বিয়ে করব। মেয়েটা কিন্তু দেখতে খারাপ না। আমার বিয়ের ঘর সাজাবি তুই। যতই হোক তুই আমার বোন বলে কথা, আমরা তো ভাই বোনই। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিধি। নিধির অনেক কান্না পাচ্ছে। অর্ণব যে নিধির শুধু বন্ধু হয় সেটা আবিরকে বোঝাতেই পারছে না। কবে কি দেখেছে আবির নিধিকে অর্ণব প্রপোজ করছে, সেটা নিয়ে আবির ভাবছে অর্ণবের সাথে নিধির রিলেশন। কিন্তু সেদিন আবির বাকি কিছু এখনও দেখেনি, জানেও না নিধি কী করবে বুঝতে পারছে না। অর্ণবকে তার বিষয়টা জানাতে হবে, যেন সে আবিরকে বোঝায়। আবির অর্ণকে ডেকেছে। অর্ণ আসতেই অর্ণকে ভিডিও গেম বক্স উপহার দেয় আবির। অর্ণ কপাল কুঁচকে বলে, কোনো কাজ না করে উপকার কি করতে হবে বলো তো আঙ্কেল? তুই তো ভালোই বুদ্ধিমান, ছোট্ট একটা কাজ আছে। জানি, উপহার তো তুমি এমনিতে দাওনি, তবে আমার খালামণিকে কি পটিয়ে দিতে হবে? নো, পুরো ডিটেকটিভ হয়ে তোকে একজনের উপরে নজর রাখতে হবে। কিভাবে কি করতে হবে সব বলে দেবো। আরে বাস, এটাই তো চাচ্ছিলাম। তা কার উপরে নজর রাখতে হবে? তুই ডিটেকটিভ হতে চাস না তাই না? তাহলে ডিটেকটিভ রুলস কি জানিস তো? হ্যাঁ জানি, যাই হয়ে যাক। কোনো গোপন কথা কাউকে বলা যাবে না মিশনের সময়। আর এভাবে মিশন চলতে হবে যেমন বুঝতে পারবে না কেউ আমি ডিটেকটিভ। তুই তো বহুত পাকারাম, তোকে দিয়েই কাজ হবে। যা, তোর চাকরি ফাইনাল, আমি তোকে বেতন দেব। আচ্ছা বলো কি করতে হবে? আবির অর্ণকে একটা কাগজ দেয়, সেখানে সব লেখা আছে। অর্ণ সেটা পড়ে। কি কি করতে হবে আর কিভাবে করতে হবে অর্ণ সব কিছু বুঝে যায়। আবিরের সামনে অর্ণ কাগজটা পানিতে ফেলে দিল। আবির বলল, কাগজটা ফেললি যে? তুমি যেমন দেওয়ালে কান আছে ভেবে না বলে কাগজে লিখে দিলে, আমিও চিলের চোখ আছে ভেবে কাগজটা পানিতে ফেলে দিলাম, যেন আমাকে ধরলে কেউ কিছু না পায়। তুই তো দেখি এক লাইন উপরে জানিস। এই নে ফোন, এটাতে ছবি তুলবি তার। কেউ যদি জানতে চায় ফোন টাকার, আরিতার নাম বলবি, আমি আরিতাকে বলে দেব। ওকে স্যার, এখন আমি প্রতিদিনের আপডেট আর ফটোস পেয়ে যাবেন। আমি এখন মিশনের জন্য রেডি। অর্ণ চলে যায়। আবির বাড়ির ভিতরে চলে আসে। রাতে আবির ছাদে যায়। ছাদে উঠে এসে দেখতে পায় প্রান্তি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ার চেষ্টা করছে, মানে প্রান্তি সুইসাইড করতে যাচ্ছে। ছাদ থেকে লাফানোর কি দরকার? ট্রেনের নিচে পড়তে পারিস। আমাকে বাঁচালি কেন? আমাকে মরতে হবে, মরে যেতে হবে। কিভাবে বাঁচবো আমি? সব কিছু শেষ হয়ে গেছে আমার। কিছুই শেষ হয়নি। ছেলেটার নাম রাতুল, ও আছে ঢাকার বাইরে। ওকে পুলিশ ধরেছে, টাকাগুলো সব পাঠিয়ে দেবে। অনেক মারছে ওকে। তো আর কি চাস?
আমার সব শেষ। তোকে হারালাম, বাড়ি থেকে সম্মান হারালাম, বাড়ির মানুষের চোখের বিষ হলাম, বাবা মা কথা বলছে না। আমি কতটা খারাপ হয়ে গেলাম বল। কি ভুল কাজটাই না করেছি। রাতুল আমার সাথে চিট করেছে। ও কিভাবে পারলো? ওর একটা বউ থাকা সত্ত্বেও, একটা বাচ্চা থাকা সত্ত্বেও আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার সব কিছু লুটে নিয়েছে। এত খারাপ কেন হয় সবাই? যা হবার তা হয়েছে, নিজেকে সামলে ভালোভাবে থাক। আবির, আমাকে তুই মাফ করে দে প্লিজ। আমার পাশে কেউ নেই, মরে যাব আমি। আমি তোকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। আমার মনে এখন খালি তোকে হারানোর আফসোস করে কেঁদে ওঠে। তখনই মনে হয় মরে যাই আমি। দেখ, এসব ভালোবাসা আমার কাছে হাস্যকর মনে হয়। আমার সামনে এসব বলবি না। আবির, তোর পায়ে পড়ি আমি। আমি এখন তোকে ভালোবাসি। আমার ভাবির বোনের সাথে খুব দ্রুত বিয়ে হতে যাচ্ছে। মেয়েটার নাম মিশি, দেখতে তোর থেকেও বেস্ট। অপশান আছে আমার, তোকে ভালোবাসার কোনো প্রশ্ন আসে না। আর মাপ চাওয়া, সরি বলা, এসব বাদ। আমার তোর প্রতি রাগ নেই, নিজেকে সামলা। আমি তোকে ভালোবাসি, সে তোকে বাসে না। আমি প্রমাণ করে দেব আমি তোর জন্য পারফেক্ট, বেটার অপশন। উফ, নাটক বন্ধ কর রে। আবির চলে যায় সেখান থেকে। মেজাজ খারাপ লাগছে ওর। প্রান্তি যতবার ফিরে এসেছে ততবারই ঝামেলা পাকিয়েছে। এদিকে নিধি আর অর্ণব বাইরে বসে আছে। নিধি অর্ণবকে বলছে, অর্ণব, তুমি তো জানোই আমরা বন্ধু। বন্ধু হয়ে একটা উপকার করবা প্লিজ? কি হয়েছে বলো? তুমি তো জানো আমি আবির ভাইয়াকে পছন্দ করি। তাকে বলো না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বন্ধুত্ব ছাড়া, প্লিজ। আমি তোমাকে এত ভালোবাসলাম, তবুও তুমি অন্য কারো? তুমি কি দেখো না যে ছেলেটা রোজ কত কত কথা বলতো, সেই ছেলেটাই এখন চুপচাপ হয়ে গেছে? তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরবাদ হয়ে গেছি। এগুলো বলো না, আমি শুধু আবিরকেই চাই। লাভ ফর ইচ আদার হোক ওর সাথে আমার। আচ্ছা, আমি কথা বলবো। অর্ণবের হাত ধরে ধন্যবাদ দেয় নিধি। সে সময় আবির সামনে এসে দাঁড়ায়। অর্ণবের হাত ধরতে দেখে নিধিকে। আবির কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর